গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। দীপার সারাদিনের সাতকাহনের আরও একটি নতুন ব্লগে সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। নানা রকম কাজের চাপে এখন না আর ঘরের ডাস্টিং সেইভাবে করাই হয় না। যখন যেখানটা ধুলো দেখতে পাই হালকা হালকা করে পরিষ্কার করে ফেলি। একই দিনে যে পুরো ঘরটা ডাস্টিং করব এরকম কিন্তু আর খুব বেশি হয়ে ওঠে না। আজকে ভাবলাম পুরো ঘরটা ডাস্টিংয়ের কাজ কমপ্লিট করব আর সাথে বিছানার চাদরটাও বদলে দেব। তাই আগে খাট থেকে শুরু করেছি। খাটের যে এই রডগুলো রয়েছে এগুলোতে প্রচুর ধুলো জমে যায়, এগুলোকে আগে মুছে নিলাম, তারপর বিছানার চাদরটা বদলে নিচ্ছি। যা গরম পড়েছে, এই গরমের মধ্যে এমনি সংসারের যে টুকটাক কাজ তা করতে গিয়েই হাঁপিয়ে উঠছি। সাথে যেহেতু একটা ছোট বাচ্চা আছে, ওর দেখাশোনা, স্নান করানো, এই সমস্ত কিছু মিলিয়ে অনেকটা সময় চলে যায়। তো এই যে কাজগুলো মানে এক্সট্রা যে কাজগুলো, ভালো করে ক্লিনিং, ডাস্টিং, এগুলো না আর করে ওঠার সময়ই পাই না, বা সত্যি বলতে কি আর করতে ইচ্ছাও করে না। গরমেতে না একদম এনার্জিই থাকে না এই সমস্ত কাজগুলো করার। আজকে না সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর যেই সকালবেলা ঘুম থেকে উঠেছি তখনই মনস্থির করেছি যে বিছানার চাদরটা তো আজকে বদলাবই, তাই যতটা পারবো আজকে ঘরের না ডাস্টিংয়ের কাজগুলো করবো। এই কাজগুলো ফেলে রেখে রেখে আসলে আর করা হয়ে উঠছে না। আর একটা সময়ের পর না এই কাজগুলোই অনেক বড় হয়ে যাবে, তখন আর চেষ্টা করেও একদিনের ভিতরে সব কিছু করা যাবে না, বা একার ক্ষমতায় সব কিছু হবে না, আবার অন্য কারোর সাহায্য লাগবে। তো সেই পর্যায়ে যাবার আগেই ঠিক করেছি আজকে টুকটুক করে ডাস্টিংয়ের কাজকর্মগুলো সারবো। আর অন্যান্য জায়গাগুলো যদি ডাস্টিং করাও হয় বা নাও করা হয়, এই যে শোকেসটা দেখছো এটা করতেই হয়। এটাতে এত বেশি ধুলো পড়লে বোঝা যায় যে মনে হয় একদম ধুলোর আস্তরণ পড়ে গেছে। এটা নিয়মিতই মুছি। আর এইখানে যে গাছগুলো ছিল না বা অন্য যে গাছগুলো ছিল, এখানে লাকি ব্যাম্বুটা থাকতো, ওটার তো পটটা আমি ভেঙে ফেলেছি আর সেটা আনা হয়নি, এমনি একটা পাত্রের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি। তো ভাবছি কি আর এখানে এখন এই গাছগুলো রেখে দিই। আসলে গাছগুলোকে রেখে রেখে না এমন একটা অভ্যাস হয়ে গেছে, এখন যেন জায়গাটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল। আমি তো সিঁড়ি ভেঙে এখন উপরে উঠি না, তবে এই যে সিঁড়ির রেলিংগুলো এগুলো নতুন লাগানো হয়েছিল আমার প্রেগনেন্সির সময়, তারপর থেকে আর একবারও মোছা হয়নি। ফলস্বরূপ বেশ ধুলো জমেছিল, তাই ওইগুলোকেও একেবারে মুছে নিলাম। আর এই যে হাজবেন্ডের কাজের এই জায়গাটাতেও এত পরিমাণে ধুলো পড়ে যে বলার নেই। কিন্তু নিয়মিত যখন কাজে বসে তখন তো চাইলেও এই জায়গাটা ক্লিন করতে পারি না। আর এখন সকালের দিকটাতে ও বাইরে ফুল গাছগুলোকে দেখছে, পরিচর্যা করছে, তো ভাবলাম এই জায়গাটাকে আগে পরিষ্কার করে দিই। কখন যে ও এসে কাজে বসে যাবে তখন আর পুরো ঘরটা ডাস্টিং করবো বললেও করা যাবে না, এইটুকু জায়গার জন্য খুঁত থেকে যাবে, তাই ওইখান থেকেই শুরু করেছি। আগে ওর জায়গাটাকে ক্লিন করে দিলাম, তারপর এই যে বেটুর র্যাকগুলো রয়েছে র্যাকগুলো তো ভর্তি, তার সাথে যেগুলো নিত্যদিনের লাগে সেই জিনিসগুলো আমি ওপরটাতে গুছিয়ে রাখি। এখন সেগুলোকেও ভালো করে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। একটা জায়গার মধ্যে সমস্ত কিছু রাখি, ফলে কি হয় নেবার সময় খুব অসুবিধা হয় কোনটা আমাদের কোনটা বেটু। তাই আমার মেডিসিন যেগুলো আছে সেগুলো আমি আলাদা করছি, আলাদা রাখলাম নিচের র্যাকটাতে, আর ওরগুলো আলাদা করে রাখলাম। আর তার সাথেই মেলা থেকে এই দুটো ফুলের স্ট্যান্ডও কিনে এনেছিলাম, তো এই স্ট্যান্ডটাও এইখানটাতেই রেখে দিলাম। এই হাতির মুখটার মধ্যে রাখাতে না বেশ ভালো লাগছে জায়গাটা দেখতে। এখন যদি বলি পুরোপুরি ডিপ ক্লিনিং করব, তাহলে কিন্তু চেয়ার বা টুলে উটের মাথাগুলোকে আগে পরিষ্কার করতে হয়। এগুলোতেও ধুলো পড়েছে আমি জানি, তবে এখন আর ওই রিস্কটা নেব না, আরও কিছুদিন যাক, শরীরটা আরেকটু ঠিক হলে তারপর অবশ্যই করে নেব। তবে এই যে যেখানটা আমি পারছি একদম আয়ত্তের মধ্যে সেই জায়গাগুলোকে যতটা সম্ভব ভালো করে পরিষ্কার করা যায় সেই চেষ্টাই করছি। আর সত্যি কথা বলতে কি বেটু হওয়ার পর থেকে প্রতিদিনই
কেউ না কেউ বেটুকে দেখার জন্য আসে, খানিকক্ষণ বসে। তো এই সময় ঘর যদি খুব অগোছালো হয়ে থাকে তখন না নিজের কাছেই নিজের খুব খারাপ লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি সকালের দিকেই ঘরটা গুছিয়ে ফেলার, যাতে সারাদিনে যতই লোকজন আসুক না কেন ঘরটা একদম সুন্দর করে গোছানো থাকে। শোকেসের একদম নিচেটায় এই জায়গাটা আমি বিভিন্ন কাঁচের জিনিস সাজিয়ে রাখি। আজকে যখন এগুলো মোছামুছি করছিলাম তখনই মা আর আমি বলাবলি করছিলাম যে একদম নিচে এই যে এত কাঁচের জিনিস রেখেছি সেগুলো হয়তো আর বেশি দিন রাখা যাবে না। বেটু একটু বড় হলেই হয়তো সবার আগে এগুলোতেই হাত বাড়াবে, তখন কিন্তু এই জিনিসগুলোকে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় রাখতেই হবে। এই সমস্ত কাজগুলো করতে থাকি আর তার মাঝখানে তোমাদের সাথে আবারও কিছু পুরনো কথা বলে নিই। আমি দীপা, আমার জীবনের কিছু মুহূর্ত প্রতিদিন আমি একটা ব্লগের আকারে তোমাদের মাঝখানে তুলে ধরি। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাকে অনুপ্রেরণা জুগিও। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো এবং প্রতিনিয়ত আমার সাথে জুড়ে রয়েছো তাদের উদ্দেশ্যে জানাই এক বুক ভালোবাসা। ইচ্ছা ছিল ঝাঁটপালা দিয়ে একেবারে ঘরটা মুছেও ফেলবো, তবে মা আর মুছতে দিল না। মা সকালবেলাই ভালো করে ঘর ফিনাইল দিয়ে মুছেছে, তাই বললো যেটুকু ধুলো বেরিয়েছে সেটুকুকে শুধুমাত্র ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দে, তাহলেই হবে। তাই আমিও আর কথা বাড়াইনি, এখন ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমাদের উপরে যেহেতু ঘর আছে সেহেতু নিচের ঘরটা এমনিতেই ঠান্ডা, তার মধ্যে বেটুর জন্য তো রাত্রে এসি চলে, তার ফলে কি হয় সকালের দিকে ঘরটা ঠান্ডাই থাকে। এই সকালবেলা ঘরের কাজকর্মগুলো করতে খুব একটা যে কষ্ট পেতে হয় তা কিন্তু নয়, তবে বেলা যত বাড়ে তত কিন্তু ঘরটাও গরম হতে থাকে। আর আমি চাই না সবসময় বাচ্চাকে এসির মধ্যে রাখতে, তাই সারাদিন কিন্তু আমি বাড়ি ঘরেতে এসি চালাই না। আবার দুপুরের দিকে যখন খুব গরম হয় তখন অল্প করে চালাই, আর এইভাবেই রাখি। এতে কিন্তু আমার বাচ্চার ঠান্ডা লাগার কোনো ব্যাপার এখনো পর্যন্ত হয়নি। এইভাবেই ওই জন্য আমি চলি। আসলে নিজেদের কষ্ট করতে হলেও করি, কিন্তু বাচ্চার যাতে কোনো রকম প্রবলেম না হয় এই ব্যাপারটাতেই আমরা সব থেকে আগে গুরুত্ব দিই। একদম সকালের দিকেই ওই জন্য আজকে আমি চেষ্টা করলাম ঘরের কাজগুলো করতে, কেননা এই সময় ঘরটা না একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তবে গরম তো রয়েইছে, আর কাজ করলে যে কি পরিমাণ এখন গরম হয় সেটা তো আমরা সকলেই জানি। আর আমি ডাস্টিং করছিলাম বলে পাখাটাও বন্ধ করে রেখেছিলাম, তার ফলে না যথেষ্ট কষ্ট হলো গো। আর এই যে বাইরের সিঁড়িটা জল দিয়ে দিলাম, একটু পর থেকেই এখানে একটা না এত রোদ পড়বে যে এই জায়গাটাতে না আর পা দিয়ে নামা ওঠা করা যায় না, এত গরম হয়ে যায়। তাই বারবার সকলে মিলে এখানটাতে জল দিতে থাকে। তবে কি বলতো, গরমকাল তো এটা হবেই, আবার শীতকাল যখন হবে তখন কিন্তু এই সিঁড়িটাতেই সুন্দর রোদ পড়বে আর এখানটাতেই সবাই বসে গল্প গুজব করবে। তবে করার কিছুই নেই, এইভাবেই মানিয়ে নিতে হবে। আর এই যে এত গরম পড়ছে তার জন্য কিন্তু কোথাও না কোথাও আমরাই দায়ী। তো সব মিলিয়ে মানিয়ে গুছিয়ে নিয়েই আমাদেরকে কিন্তু চলতে হবে। আর এত পরিমাণে গরম হচ্ছিল না এই কাজগুলো করার পরে যে ঘেমে একদম স্নান হয়ে গিয়েছিলাম, আর ওই ঘাম গায়েতে আর ইচ্ছা করছিল না থাকতে, তাই স্নানটা সেরে নিলাম। যদিও ভেবেছিলাম রান্না বান্না করে সব কাজকর্ম মিটিয়ে একেবারে স্নান করব, কিন্তু আর শরীর দিচ্ছিল না। একটু স্নান করার পর না শরীরটাও ঠিক হলো, তাই আগেই স্নানটা সেরে ফেলেছি। আর স্নান করার সময় টুকটাক যে জামা কাপড়গুলো ছিল সেগুলোও কেচে ধুয়ে নিলাম আর মেলেও দিলাম। আর বিছানার চাদরটা মেখে রেখেছি, ওটা পরে আমার হাজবেন্ড যখন স্নান করবে তখন একটু কেচে দেবে। আর আজকে না রান্না বান্নার পরিমাণ ভীষণ কম। এই যে আগের দিনের যে এঁচোড়ের তরকারি সেটা অর্ধেক রয়ে গিয়েছিল, তার সাথে ডিমের ঝোলও থেকে গিয়েছিল, তাই খুব বেশি রান্নার প্রয়োজনীয়তা নেই। ওগুলোই গরম করে নিলাম আর তার সাথে একটু আমডাল করব। আর সত্যি বলতে কি এই গরমের মধ্যে না বেশি তরি তরকারি খেতেও ইচ্ছা করছে না, একটু টক একটু আমডাল এগুলোই এখন বেশি মুখের স্বাদ ফেরাচ্ছে, তাই আমি ডালটাই করে নিচ্ছি ভালো করে। এটা দিয়েই আশা করছি বাড়ির সকলের দুপুরের খাওয়া দাওয়া মিটে যাবে। গরমের মধ্যে তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অপেক্ষা করো আরও একটা নতুন ব্লগে। আর এই ব্লগটাকে এখন এইখানেই শেষ করছি।